প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমি মেইনলি তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার, যেটা কোষ ও এর গঠন, এই টপিকের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমি আজকে তোমাদের বিভিন্ন অঙ্গাণু, যেমন হচ্ছে তোমাদের রাইবোজোম, দেন তোমাদের হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডি, এই অঙ্গাণুগুলোর ভিতর একটা সমন্বয় সাধনের ট্রাই করব, যে আসলে এই অঙ্গাণুগুলো পরস্পরের সাথে কিভাবে যুক্ত থাকে এবং কি কাজের মাধ্যমে এরা পরস্পরের সাথে যুক্ত থাকে এবং কোষের ভিতরে একটা ব্যালেন্সের তৈরি করে। ঠিক আছে? আর এই টপিকটা পড়লে তোমাদের, মানে এই টপিকটা যদি তোমরা ভালো মতো পড়ো বা দেখো, আমার ভিডিওটা যদি ভালো মতো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা যে বাকি যে এই গলগি বডির কাজগুলা, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজগুলা, দেন হচ্ছে তোমাদের রাইবোজোমের কাজগুলা খুব সুন্দর করে হচ্ছে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা। তাহলে চলো আমরা শুরু করে দিই। তাহলে খেয়াল করো যে প্রথমে কি হয়। প্রথমে হচ্ছে ধরো যে এই হচ্ছে আমার একটা কোষ, ধরে নাও এটা হচ্ছে আমার একটা কোষ। ঠিক আছে? আর এই কোষের ভেতরে একটা জায়গায় থাকে কি, সাধারণত সেন্টারেই থাকে হচ্ছে নিউক্লিয়াস। সাধারণত কি সেন্টারেই থাকে কি নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসটা আঁকাচ্ছি। সাধারণত সেন্টারে থাকে হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে কি তোমার হচ্ছে ক্রোমাটিন তন্তু। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমার ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়াস এবং নিউক্লিওলাস। এখন খেয়াল করো, আমরা যখন নিউক্লিয়াস টপিকটা পড়েছিলাম, তোমরা যারা হচ্ছে নিউক্লিয়াস টপিকটা হচ্ছে টপিকের ভিডিওটা দেখছো, তারা হচ্ছে এটা নিয়ে আরও ভালো আইডিয়া রাখতে পারবা, তাদের আইডিয়াটা আরও ভালো হবে। যদি তোমরা না দেখে থাকো ভিডিওটা, তোমরা দেখে নিবে অবশ্যই। তো এইখানে কি হয়, এটা আমি একটু অন্য কালার দিয়ে আঁকাচ্ছি। এই যে নিউক্লিয়ার যে এনভেলপটা আছে, এর বাইরের যে তোমার অংশটা আছে, এর বাইরের অংশটা থেকে তোমার কি বের হয়, এর বাইরের অংশটা থেকে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উৎপত্তি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি হয়। ঠিক আছে? এর বাইরের অংশ থেকে কিসের উৎপত্তি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি হয়। ওকে? তো এইভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো অবস্থান করে। এখন এইখানে সবচেয়ে মজার বিষয় যেটা, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তোমার মসৃণও হতে পারে আর অমসৃণও হতে পারে। এখন তোমরা বলতে পারো আসলে এই মসৃণ আর অমসৃণ দিয়ে আসলে কি বোঝায়? খুবই সিম্পল একটা জিনিস, যেটা হচ্ছে যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যদি তোমার রাইবোজোম যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যদি কোনো কিছু যুক্ত না থাকে, অথবা যদি গ্লাইঅক্সিসোম যুক্ত থাকে, তাহলে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যদি কিছু যুক্ত না থাকে, মানে কি কোনো যদি রাইবোজোম না থাকে, অথবা যদি গ্লাইঅক্সিসোম থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি কি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমরা এগুলোর সাথে ছোট ছোট রাইবোজোম যুক্ত করে দিলাম। ঠিক আছে? ছোট ছোট রাইবোজোম এগুলা। তাহলে যে অংশটুকু পর্যন্ত রাইবোজোমগুলো থাকবে, সেগুলোকে আমরা কি বলতে পারি? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেই অংশগুলোতে রাইবোজোম থাকবে না, সেটাকে আমরা বলতে পারি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। খুব সহজ। অথবা সেই অংশেও গ্লাইঅক্সিসোম থাকতে পারে। তো আমরা একটা অংশে গ্লাইঅক্সিসোমও আঁকায় দিলাম। এই যে তোমার এই অংশগুলোতে গ্লাইঅক্সিসোমগুলো দিয়ে দিলাম। ঠিক আছে? সবুজ কালার দিয়ে গ্লাইঅক্সিসোম বুঝাইলাম। ঠিক আছে? এখন এইখানে কি হয় খেয়াল করো। তো এইখানে আরেকটা জিনিস তোমার মনে রাখতে হবে, যে এই যে রাইবোজোমগুলো যে আছে, এই রাইবোজোমগুলা তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও লেগে থাকতে পারে। ঠিক আছে? আবার রাইবোজোমগুলা কি মুক্ত অবস্থায়ও কোষে থাকতে পারে। তো মুক্ত অবস্থায় আমি কিছু রাইবোজোম দিয়ে দিলাম কোষে। ঠিক আছে? এই হলো মুক্ত অবস্থায় রাইবোজোম। ওকে? এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু দূরে কি থাকে? এরকম ব্যাগের মতো আরও কিছু স্ট্রাকচার থাকে, ব্যাগের মতো আরও কিছু স্ট্রাকচার থাকে। ঠিক আছে? তো এই স্ট্রাকচারগুলোকে আমরা কি বলি? এই স্ট্রাকচারগুলোকে আমরা বলি হচ্ছে গলগি বডি। এই স্ট্রাকচারগুলোকে আমরা কি বলি? এই স্ট্রাকচারগুলোকে আমরা বলি হচ্ছে গলগি বডি। এইখানে হয় কি দেখো, এই যে গলগি বডির যে অংশটা তোমার এই নিউক্লিয়াসের দিকে অবস্থান করে থাকে, সেই অংশগুলোকে আমরা বলি কি সিস্টার্ন, মানে তোমার হচ্ছে
সিস অংশ, সেই অংশগুলোকে আমরা কি বলি, সেই অংশগুলোকে আমরা বলি গলগি বডির সিস অংশ, সিস। আর সিস প্রান্ত, আর যে প্রান্তটা মানে গলগি বডির যে প্রান্তটা তোমার হচ্ছে কি প্লাজমা মেমব্রেন বরাবর থাকে সেটাকে আমরা বলি কি ট্রান্স প্রান্ত। তাহলে একটা হচ্ছে সিস প্রান্ত আর একটা কি ট্রান্স প্রান্ত। এটা নিয়ে আরও আলোচনা আছে, আমি এখনও গলগি বডির লেকচারটা আপলোড করি নাই, তো যখন আপলোড করব তখন তোমরা জিনিসটা আরও ভালো বুঝতে পারবা, ঠিক আছে। বাট আপাতত মনে রাখো যে গলগি বডির যেটা নিউক্লিয়াসের দিকে থাকবে সেটা হচ্ছে সিস, আর যেটা হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেনের দিকে থাকবে সেটাকে কি বলবে ট্রান্স, ঠিক আছে, বা ট্রান্স প্রান্ত একটা সিস প্রান্ত। আমি প্রত্যেকটারই আলাদা করে লেকচার বানাবো, বাট এখনও আপলোড করা মানে এখনও হয় নাই, কারণ তোমরা জানো যে আমি যে লেকচারগুলো আপলোড করতেছি সেগুলো কিন্তু মেইনলি হচ্ছে তোমার আমি যে ক্লাস নেই সেই ক্লাসগুলোকে ভিডিও করে কিন্তু আপলোড দিই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আশা করি তোমাদের রেসপন্স ভালো রেসপন্স পেয়েছি আমি, কারণ তোমরা দেখলাম যে তোমরা কমেন্টে জানাচ্ছ, মানে ফেসবুকে যেখানে আমি দেই আর কি, নিউরন প্লাস গ্রুপে দেই ভিডিও লিঙ্কগুলো, তো ওইখানে অনেকেই বলতেছো যে এই ভিডিওগুলো কেন আগে দেই নেই। আসলে আমার এই আইডিয়াটা ছিল না, নাহলে আরও আগে থেকে হচ্ছে আরও প্রাণীবিজ্ঞানের ভিডিওগুলো আমি দিতে পারতাম, ঠিক আছে। তো যাই হোক, এখনও খুব বেশি দেরি হয় নাই, শেখার অনেক সময় আছে আমাদের। তো খেয়াল করে এখানে হয় কি, তো আমরা মেইনলি আজকে তোমাকে ভিডিওর শুরুতেই কিন্তু আমি বলে নিয়েছিলাম যে আজকে আমরা মেইনলি হচ্ছে তোমার এই রাইবোজোম, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডির ভিতরে একটা কি সমন্বয় সাধন করার ট্রাই করব। এদের কাজগুলোর ভিতরে যে একটা সমন্বয় আছে বা একটা যে লিঙ্ক আছে, ঠিক আছে, তো সেই জিনিসটা হচ্ছে খুঁজে বের করার ট্রাই করব। অবশ্যই খুবই মজার জিনিস, কিন্তু খেয়াল করো এখানে হয় কি, এখানে হয় হচ্ছে প্রথমে কি হলো, প্রথমে হচ্ছে এই যে তোমার যে ক্রোমাটিন তন্তুগুলোতে আছে, ক্রোমাটিন তন্তুগুলোর ভিতরে স্পেশাল যে ক্রোমাটিন তন্তু অর্থাৎ ইউ ক্রোমাটিন যেটা, ঠিক আছে, সেই ইউ ক্রোমাটিন থেকে কি হয়, এই ধরো যে এই অংশটাই হচ্ছে আমার ইউ ক্রোমাটিন, ঠিক আছে, ইউ ক্রোমাটিন। এখন ইউ ক্রোমাটিন বলতে আমরা কি বুঝি, অর্থাৎ ক্রোমাটিনের বা ক্রোমোজোমের যে অংশটা থেকে হচ্ছে কি, যে অংশটা থেকে হচ্ছে এমআরএনএ উৎপন্ন হইতে পারে। এমআরএনএ উৎপন্ন হওয়া বলতে আমরা কি বুঝি, অর্থাৎ ওই অংশে হচ্ছে কি জিন আছে, অ্যাক্টিভ জিন আছে, অর্থাৎ যে জিনটা হচ্ছে সচল, ঠিক আছে। আমরা জানি কি জিন মানে কি, জিন হচ্ছে যারা একটা নির্দিষ্ট সংকেত বহন করতেছে। নির্দিষ্ট সংকেত বহন করার অর্থ, নির্দিষ্ট সংকেত বহন করার অর্থ হলো যারা একটা নির্দিষ্ট প্রোটিন উৎপন্ন করতে সক্ষম, ঠিক আছে। এখন প্রোটিন উৎপন্ন করতে সক্ষম এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে হচ্ছে সেই যে জিনটুক আছে সেই জিন থেকে কি উৎপন্ন হবে, ফার্স্টে এমআরএনএ উৎপন্ন হবে। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, ট্রান্সক্রিপশন। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, ট্রান্সক্রিপশন। পরবর্তী এমআরএনএটা উৎপন্ন হয়ে সেটা কোথায় যাবে, সেটা হচ্ছে রাইবোজোমে প্রবেশ করবে। তাহলে রাইবোজোমে প্রবেশ করার পরে সেই এমআরএনএ থেকে প্রোটিন উৎপন্ন হবে। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, ট্রান্সলেশন, ঠিক আছে। আমরা যখন সামনে যাব আরও, তখন এই প্রক্রিয়াগুলো নিয়ে আরও আলোচনা করব, ঠিক আছে। আপাতত শুধু এইটা মনে রাখো যে এইখানে যে জিন আছে, এই জিনের ভিতর তো একটা নির্দিষ্ট তথ্য আছে, ঠিক আছে। ধরে নাও, আচ্ছা আমি আর একটু বুঝাইনি, ঠিক আছে, মজা আছে এই জিনিসটা। সেটা কি, ধরে নাও যে এই যে জিন আছে, এই জিন আমাকে বলতেছে, এই জিন কোষকে বলতেছে, আমাকে কেন বলবে, কোষকে বলতেছে যে তুমি একটা নির্দিষ্ট প্রোটিন উৎপন্ন করবা। সেই প্রোটিনটার সংকেত ধরে নাও এম, সেই প্রোটিনটার সংকেত ধরে নাও এরকম এ এ টি সি, এরকম একটা সংকেত ওই জিনটুকের ভিতরে আছে। জিন তো মানে তোমার ডিএনএ তো অনেক বড়, ডিএনএর একটা অংশ আছে কি, ডিএনএর একটা অংশ হচ্ছে এইভাবে একটা অংশ আছে, ঠিক আছে। তো যখন এই মানে এই অংশটাকে কপি করবে কে, এই অংশটাকে কপি করবে হচ্ছে, এই অংশটাকে কপি করবে কে, এই অংশটাকে কপি করবে হচ্ছে এমআরএনএ, ঠিক আছে। এই অংশটাকে কপি করবে কে, এই অংশটাকে কপি করবে হচ্ছে এমআরএনএ। এগুলো নিয়ে আমরা যখন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন চ্যাপ্টারে যাব তখন আরও বিস্তারিত আলোচনা করবো, আমি কিন্তু আগেই বলে রাখতেছি। সো এত টেনশন নেওয়ার কিছু নাই, শুধু মনে রাখবা যে এই জিনের ভিতরে একটা এইভাবে একটা সংকেত দেওয়া আছে, যে কোনো একটা সংকেত ধরো দেওয়া আছে, ঠিক আছে। তখন সেই সংকেতটাকে কপি করবে কে, এমআরএনএ, ঠিক আছে। এখন আমরা জানি কি, আমরা জানি যে এই পুরো কোষের ভিতরে একমাত্র প্রোটিন উৎপন্ন করতে, একদম বেসিক সরল প্রোটিন উৎপন্ন করতে, বেসিক প্রোটিন উৎপন্ন করতে সক্ষম কে, বা বেসিক প্রোটিনও আমরা না বলি, আমরা বলবো যে পলিপেপটাইড চেইন উৎপন্ন করতে সক্ষম কে, যেটাকে আমরা বলতেছি ট্রান্সলেশন, ঠিক আছে। পলিপেপটাইড চেইন উৎপন্ন করতে সক্ষম একমাত্র অঙ্গাণু হচ্ছে রাইবোজোম, ঠিক আছে। একমাত্র অঙ্গাণু কোনটা, রাইবোজোম। তাহলে এখন দেখো যে এই জিনের ভিতরে এইভাবে একটা সংকেত দেওয়া আছে, এখানে যে কোনো সংকেত থাকতে পারে, আমি এমনি একটা সংকেত ধরে নিছি এটিসি, ঠিক আছে। এইভাবে একটা সংকেত দেওয়া আছে, যেটা দ্বারা কি একটা অ্যামিনো অ্যাসিডকে যেটা দ্বারা কি একটা হচ্ছে
প্রোটিনকে নির্দেশ করা হচ্ছে, যেটা দ্বারা কি একটা প্রোটিনকে নির্দেশ করা হচ্ছে। ধরে নাও এটা দ্বারা একটা প্রোটিনকে নির্দেশ করা হচ্ছে, ঠিক আছে। এটা দ্বারা একটা এক্স প্রোটিনকে নির্দেশ করা হচ্ছে। ধরে নাও এটা দ্বারা কি একটা এক্স প্রোটিনকে নির্দেশ করা হচ্ছে, ঠিক আছে। এটা দ্বারা এই সংকেত দিয়ে একটা এক্স প্রোটিনকে নির্দেশ করা হচ্ছে। তো আরও ক্লিয়ার করি আমি জিনিসটা। ধরে নাও এই হলো আমার এই হলো আমার এই হলো আমার কি ডিএনএ, ঠিক আছে। এই হলো আমার ডিএনএ। তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে বলে আমার মনে হয় না এই টপিক সংক্রান্ত। ধরে নাও এই ডিএনএর এই অংশটা একটা জিন, মানে কি সে একটা নির্দিষ্ট সংকেত বহন করতেছে। ধরে নাও সে একটা নির্দিষ্ট সংকেত বহন করতেছে, যে সংকেতটা একটা নির্দিষ্ট প্রোটিনকে নির্দেশ করে, যে সংকেতটা কি একটা নির্দিষ্ট প্রোটিনকে নির্দেশ করে। তো এইখানে যে সংকেতটা আছে সেই সংকেতটা আমি এখানে লিখছি AATC, ঠিক আছে। AATC একটা সংকেত হিসেবে লিখে রাখছি। এখন এই সংকেতটা কি নির্দেশ করে? এক্স প্রোটিনকে নির্দেশ করে। এই সংকেতটা কি নির্দেশ করে? এক্স প্রোটিনকে নির্দেশ করে, ঠিক আছে। এটা কিন্তু আমি বেসিক বুঝাচ্ছি, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের বেসিকটা বুঝাচ্ছি, ঠিক আছে। আসলে হয় কি, বাট এখানে কিন্তু আরও ভাস্ট অনেক তথ্য আছে, এবং ইভেন বিজ্ঞানীরা এখনও গবেষণা করতেছে। বাট আমি তোমাদের যখন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন টপিকে যাব তখন তোমাদের বুঝতে, এখন যদি এটা বুঝে থাকো তাহলে তখন তোমাদের জিনিসটা ওই টপিকটা বুঝতে আরও সুবিধা হবে, ঠিক আছে। তাহলে ভালো মতো একটু খেয়াল করো। তাহলে এই হচ্ছে আমার ডিএনএ ছোট্ট একটা অংশ হচ্ছে এইটা, যেটা কি একটা জিন হিসাবে কাজ করতেছে। জিন হিসেবে কাজ করার অর্থ কি? জিন হিসেবে কাজ করার অর্থ হচ্ছে সে হচ্ছে একটা নির্দিষ্ট প্রোটিনকে নির্দেশ করতেছে, ঠিক আছে। সেই সংকেতটা কি আমি লিখছি AATC। এই সংকেতটা কোন প্রোটিনকে নির্দেশ করতেছে? এক্স প্রোটিনকে নির্দেশ করতেছে। এখন আমি না হয় সংকেতটা পাইলাম, সেটা তো নিউক্লিয়াসের ভিতরে, সেটাকে তো আমার কোথায় নিয়ে আসতে হবে? এই সংকেতটাকে, সেই সংকেতটাকে আমার নিয়ে আসতে হবে কোথায়? রাইবোজোমে নিয়ে আসতে হবে। এখন রাইবোজোমে আনার কাজটা করে কে? রাইবোজোমে আনার কাজটা করে হচ্ছে এই mRNA। তোমরা জানো যে এম অর্থ কি? মেসেঞ্জার। অর্থাৎ যেই মেসেজটা কি একটা প্রোটিনকে নির্দেশ করে, একটা নির্দিষ্ট প্রোটিনকে নির্দেশ করে, সেই মেসেজটা কোথায় আছে? সেই মেসেজটা ডিএনএর ভেতরে একটা নির্দিষ্ট জায়গায় আছে। তো এই জায়গা থেকে তো মেসেজটাকে নিয়ে আসতে হবে কোন পর্যন্ত? রাইবোজোম পর্যন্ত, ঠিক আছে। এই মেসেজটা বাইরে নিয়ে আসে কি? তাহলে এই মেসেজটাই বাইরে নিয়ে আসে হচ্ছে mRNA, ঠিক আছে। এই মেসেজটাই নিউক্লিয়াস থেকে তোমার নিউক্লিয় পোরের মাধ্যমে, আমরা নিউক্লিয় পোর নিয়েও কিন্তু আলোচনা করছিলাম, নিউক্লিয় পোরের ভেতর হয়ে বা নিউক্লিয় পোরের ভেতর দিয়ে বাইরে নিয়ে আসে কে? মেসেঞ্জার আরএনএ মেসেজ নিয়ে আসে, এই জন্য এর নাম কি? মেসেঞ্জার আরএনএ। যে আরএনএ মেসেজ নিয়ে আসবে সেটাই কি? মেসেঞ্জার আরএনএ। কার থেকে মেসেজ আনবে? জিন থেকে মেসেজ আনবে। কোথায় নিয়ে আসবে? সেটা হচ্ছে রাইবোজোমে নিয়ে আসবে, ঠিক আছে। তো খেয়াল করো, এই যে রাইবোজোমগুলো যে আছে, এই রাইবোজোমগুলো কার গায়ে লাগানো আছে? খেয়াল করো তো, রাইবোজোমগুলো কিন্তু লাগানো আছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, কিন্তু রাইবোজোমগুলো লাগানো আছে। এখন একটা জিনিস খেয়াল করো, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লাগানো থাকে তাকে আমরা বলি কি? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই তো। এখন খেয়াল করো যে mRNAটা রাইবোজোমের কাছে আসলো। এখন আমি এই জায়গাটাকে একটু জুম করব। এই যে এই জায়গাটাকে ধরো যে এই জায়গায় রাইবোজোমটা, মানে রাইবোজোমের কাছে mRNAটা আসলো। তাহলে এই জায়গাটাকে যদি আমরা জুম করি, ধরো যে এই হলো আমার একটা রাইবোজোম, এই হলো আমার রাইবোজোম, ঠিক আছে। এই হচ্ছে আমার রাইবোজোম, এই হচ্ছে mRNA ঢুকতেছে, ঠিক আছে। এইখানে কি? mRNA প্রবেশ করতেছে, এইখানে mRNA প্রবেশ করতেছে এই রাইবোজোমের ভেতরে। এটা কিন্তু রাইবোজোম, এটাই হচ্ছে আমার সেই রাইবোজোম। এই জায়গাটাকে, এই ছোট্ট জায়গাটাকে বা একটা ছোট্ট একটা রাইবোজোমকে আমি জুম করছি, রাইবোজোম। এইখানে কি? mRNAটা প্রবেশ করতেছে। এখন এইখানে খেয়াল করো, আমরা জানি কি mRNA যখন রাইবোজোমে একটা নির্দিষ্ট সংকেত নিয়ে আসবে, রাইবোজোম সেটাকে কি ট্রান্সলেশনের মাধ্যমে কি একটা নির্দিষ্ট প্রোটিনের রূপ দিবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে কি বের হবে? এইখান থেকে বের হবে হচ্ছে, এই রাইবোজোমের ভেতর থেকে বের হবে কি? রাইবোজোমের ভেতর থেকে বের হবে হচ্ছে প্রোটিন, প্রোটিন, একটা নির্দিষ্ট প্রোটিন। আমরা যেহেতু এখানে AATC, রাইবোজোমটা যেহেতু এইখান থেকে AATC সংকেতটা নিয়ে আসতে, সরি mRNAটা যেহেতু নিউক্লিয়াসের ভেতর থেকে AATC এই সংকেতটা নিয়ে আসছে, কার মাধ্যমে? mRNAর মাধ্যমে। এবং mRNA সেটা কোথায় নিয়ে গেছে? রাইবোজোমের ভিতরে নিয়ে গেছে। তাহলে রাইবোজোম সে কোন সংকেতটা গ্রহণ করতেছে? রাইবোজোম গ্রহণ করতেছে হচ্ছে AATC, এই সংকেতটা গ্রহণ করতেছে রাইবোজোম। আর এই সংকেতটার অর্থ কি? এই সংকেতটার অর্থ হচ্ছে এক্স প্রোটিন, মানে এই প্রোটিনটা কি হবে? এক্স প্রোটিন। আশা করি তোমরা বুঝতে পারছো যে রাইবোজোম কিভাবে কাজ করে, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন কিভাবে কাজ করে, তোমরা কিন্তু বুঝতে পারছো আশা করি। আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে। এখন খেয়াল করো,
এই যে এক্স প্রোটিনটা আছে এখন রাইবোজোমটা আসলে কার সাথে অ্যাটাচ আছে খেয়াল করো তো, রাইবোজোমটা কিন্তু এইখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে অ্যাটাচ আছে। তাহলে রাইবোজোমটা হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কিন্তু অ্যাটাচ আছে। তাহলে এই যে প্রোটিনটা যে উৎপন্ন হচ্ছে, এই প্রোটিনটা আসলে যাবে কোথায়? যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে এটা অ্যাটাচ আছে, তাহলে নিশ্চয়ই প্রোটিনটা যাবে, নিশ্চয়ই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে প্রোটিনটা প্রবেশ করবে। তাহলে এই হচ্ছে আমার সেই প্রোটিনগুলা, ঠিক আছে, এই হচ্ছে আমার সেই এক্স প্রোটিন, ঠিক আছে, এই হচ্ছে আমার সেই এক্স প্রোটিন। এখন তাহলে খেয়াল করো, আমরা খুব সুন্দরভাবে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দুইটা কাজ করে ফেলছে অলরেডি। সেটা কি? রাইবোজোমকে ধারণ করা একটা কাজ, আর সেকেন্ড কাজ কি? বিভিন্ন ধরনের প্রোটিন ধারণ করা বা বিভিন্ন ধরনের পলিপেপটাইড চেইন ধারণ করা। তোমরা জানো কি অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একত্রিত হয়ে কি উৎপন্ন করে? পলিপেপটাইড চেইন উৎপন্ন করে। আর সেই পলিপেপটাইড চেইনটা আরও তোমার জটিল আকার ধারণ করে কি বিভিন্ন ধরনের জটিল প্রোটিন উৎপন্ন করে, বা ওই পলিপেপটাইড চেইনটাও কিন্তু প্রোটিন হিসেবে কাজ করতে পারে, সমস্যা নেই। তাহলে খেয়াল করো এখানে এক্স প্রোটিন বা এক্স পলিপেপটাইড চেইনগুলো কিন্তু এখানে এসে জমা হলো। তাহলে এখানে আমরা রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দুটা কাজ করে ফেললাম, একটা হচ্ছে রাইবোজোমকে ধারণ করা এবং কি বিভিন্ন ধরনের প্রোটিন বা পলিপেপটাইড তোমার চেইন ধারণ করা, ঠিক আছে। তারপরে কি হইতে পারে খেয়াল করো তো, তারপরে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইখান থেকে আসলে হয় কি খেয়াল করো, এই তো প্রোটিনগুলো তো এখন এর ভিতরে সে ধারণ করে রাখছে, এই যে প্রোটিনগুলো ধরো যে এইখানে ধারণ করে রাখছে বিভিন্ন প্রোটিন, ঠিক আছে, রাইবোজোমের থেকে উৎপন্ন প্রোটিনগুলো সে এখানে ধারণ করে রাখছে। এখন খেয়াল করো, তোমরা জানো যে কোষ হচ্ছে বিভিন্ন ধরনের বস্তু, বিভিন্ন ধরনের এনজাইম কি সিক্রেট করে, মানে কি নিঃসরণ করে। যেমন ধরে নাও যে আমাদের প্রোটিন পরিপাকের জন্য যে এনজাইম প্রোটিয়েজ, ঠিক আছে, বা লিপিড পরিপাকের এনজাইম লাইপেজ, বা ধরে নাও তোমার কার্বোহাইড্রেট পরিপাকের এনজাইম অ্যামাইলেজ, এই যে তোমার যে পরিপাককারী যে এনজাইমগুলো আছে সেগুলো তো কি বিভিন্ন ধরনের কোষ থেকে নিঃসৃত হচ্ছে না, মানে কি আমাদের পাকস্থলীর কোষ বা আমাদের ক্ষুদ্রান্তের কোষ, এই কোষগুলো থেকেই তো হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম, তারপর বিভিন্ন ধরনের হরমোন, এগুলো কিন্তু নিঃসৃত হচ্ছে বা সিক্রেট হচ্ছে। তাহলে খেয়াল করো, সিক্রেট হইতে হইলে আমাকে কোনটা পার করতে হবে? আমাকে নিশ্চয়ই এই যে অংশটা, এই যে প্লাজমা মেমব্রেন, যেটা এই প্লাজমা মেমব্রেনের এই ওয়ালটাকে পার করতে হবে আমাকে, এই প্লাজমা মেমব্রেনকে আমাকে পার করতে হবে। এখন খেয়াল করো, প্লাজমা মেমব্রেনকে পার করতে হইলে এই যে মানে এই রাইবোজোম কর্তৃক উৎপন্ন এই হরমোন প্রোটিন, এগুলো মানে রাইবোজোম কর্তৃক উৎপন্ন যে প্রোটিনগুলো আছে এগুলাই কিছু হরমোন হিসেবে কাজ করে, কিছু প্রোটিন হিসেবে কাজ করে, তাই তো? নাকি অন্য কিছু? তোমরা জানো যে হরমোন বা তোমার এনজাইম কিন্তু প্রোটিন, অ্যাকচুয়ালি এগুলো কিন্তু এক ধরনের প্রোটিন, ঠিক আছে। তো এই প্রোটিনগুলো কিন্তু এইখানে উৎপন্ন হয়ে জমা থাকে, এবং এই প্রোটিনগুলো আস্তে আস্তে কোনো একটা পরিবহনের মাধ্যমে তারা কোথায় আসে? তারা হচ্ছে এই প্লাজমা মেমব্রেনের বরাবর আসে এবং প্লাজমা মেমব্রেন থেকে বাইরে নিক্ষিপ্ত হয়। তখনই আমরা সেটাকে ওই যে অ্যামাইলেজ এনজাইম বলি, প্রোটিয়েজ এনজাইম বলি, তারপরে কি লাইপেজ এনজাইম বলি, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই এইখান থেকে এইখানে আসতে আমার এর মাঝখানে কোনো একটা পরিবহন দরকার। তো এই পরিবহনটাই হচ্ছে আমার এই গলজি বডি, ঠিক আছে। এই পরিবহনটাই কি আমাদের গলজি বডি। এখন এইখানে যেটা তোমাদের মনে রাখতে হবে, একটা জিনিস খেয়াল করো, আমি একটু মুছে দেই, একটা জিনিস খেয়াল করো। এখন এই যে তোমার যে প্রোটিনগুলো আছে, এই প্রোটিনগুলো তো আমার এইখানে সামনে নিয়ে আসতে হবে। এই প্রোটিনগুলোকে কি আমার কি তোমার হচ্ছে এই বরাবর, অর্থাৎ গলজি বডি বরাবর কি নিয়ে আসতে হবে। তো এই গলজি বডি বরাবর যদি নিয়ে আসতে হয় তখন কি হয় খেয়াল করো, তখন হচ্ছে এই জায়গাগুলো এরকম পকেটের মতো অবস্থার তৈরি করে, এরকম পকেটের মতো অবস্থার তৈরি করে, ঠিক আছে। এই জায়গাগুলো কি হয় এরকম পকেটের মতো অবস্থার তৈরি করে, এবং পকেটের ভিতরে সেই প্রোটিনগুলো থাকে। পরবর্তীতে কি হয়, পরবর্তীতে এই পকেটগুলা আরও, এই পকেটগুলা কি হয় এইভাবে আস্তে আস্তে সংকুচিত হয়ে যায়, ঠিক আছে। পকেটের মাথাগুলো সংকুচিত হয়ে এই পকেটগুলো, অর্থাৎ এই গোলাকার অংশগুলো কি পকেটের মাথাগুলো সংকুচিত হয়ে গোলাকার অংশগুলো কি আলাদা হয়ে যায়, ঠিক আছে। পরে কি হয় খেয়াল করো, এই গোলাকার অংশগুলা এই মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে একদম ডিটাচড হয়ে যায়, একদম আলাদা হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি হইলো এখানে, ধরো যে এই হচ্ছে আলাদা হয়ে গেল, ঠিক আছে। দেখো ফার্স্টে একটা সরু অংশ উৎপন্ন হইলো, ফার্স্টে এরকম সরু অংশ উৎপন্ন হইলো, ঠিক আছে, এইভাবে সরু অংশ উৎপন্ন হইলো। পরবর্তীতে কি হইলো, পরবর্তীতে সরু অংশটা আরও সরু হয়ে গেল, ঠিক আছে, পরবর্তীতে সরু অংশটা আরও সরু হয়ে গেল। পরবর্তীতে কি হলো খেয়াল করো, পরবর্তীতে এই যে পকেটগুলো যে আছে পকেটগুলো একদম তোমার কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি হয় দেখো, তারপরে কি হয়, তারপরে এই জিনিসটা আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকে,
ঠিক আছে, এই জিনিসটা তারপর আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকে। পরে কি হয়, আগানোর পরে এই জিনিসটা এইটার সাথে ফিউজ হয়ে যায়, অর্থাৎ গলজি বডির সাথে কি ফিউজ হয়ে যায়, এই জিনিসটা কি গলজি বডির সাথে ফিউজ হয়ে যায়। এই জিনিসটা পরবর্তীতে এইভাবে গলজি বডির সাথে ফিউজ হয়ে যায়, ঠিক আছে, গলজি বডির সাথে ফিউজ হয়ে যায়। এখন এইখানে হয় কি, তারপরে কি হয় খেয়াল করো, তারপরে এই জিনিসটা একটা থেকে অর্থাৎ সিস প্রান্ত থেকে ট্রান্স প্রান্ত পর্যন্ত এইভাবে একটা থেকে একটা সিঁড়ির মতো পার দিতে থাকে, সিঁড়ির মতো পার হইতে থাকে, ঠিক আছে। প্রথমে আমরা এখানে কি হইলো, পড়ে যাচ্ছে শুধু মার্কারগুলা। প্রথমে হইলো কি, এইখানে একটা অর্থাৎ এইখান থেকে যে তোমার ভেসিকলটার উৎপত্তি হয়েছিল, এগুলাকে আমরা আসলে বলি, এই গোল অংশগুলোকে আমরা বলি কি ভেসিকল, ঠিক আছে, গোল অংশগুলোকে আমরা বলি কি ভেসিকল। তো খেয়াল করো, এই ভেসিকলটাকে বলি আমরা ট্রানজিশন ভেসিকল, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন ভেসিকলগুলোকে আমরা বলি কি ট্রানজিশন ভেসিকল, ঠিক আছে, অর্থাৎ বহনকারী ভেসিকল। তো ট্রানজিশন ভেসিকল হচ্ছে সবসময় কি, ট্রানজিশন ভেসিকল হচ্ছে সবসময় আমরা মনে রাখবো কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয়, এগুলো হচ্ছে ট্রানজিশন ভেসিকল। কিন্তু যখনই ট্রানজিশন ভেসিকলটা গলজি বডির সাথে উৎপন্ন হবে, তখন সেটা কি গলজি বডির অন্তর্ভুক্ত হয়ে যাবে, তখন ভেসিকলগুলো কিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে, গলজি বডির অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা জানি, তোমরা পড়বা, বই খুললেই পাবা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা প্রকারভেদ আছে ভেসিকল, আবার গলজি বডিরও প্রকারভেদ আছে ভেসিকল। আসলে বুঝতে পারছো তো ভেসিকলের মানে এই যে টার্মটা আসছে কিভাবে, এটা আশা করি বুঝতে পারছো। তারপরে কি হয় খেয়াল করো, এই ভেসিকলটা পরবর্তী যে গলজি বডির সিস্টার্ন আছে, সেই সিস্টার্নে এসে যুক্ত হয়ে যায়, পরবর্তীতে গলজি বডির সিস্টার্নে এসে যুক্ত হয়ে যায়। পরে কি হয়, আবার এই অংশটা আবার কি হয়, এই অংশটা আবার পরের গলজি বডির সিস্টার্নের সাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে। এইভাবে কি এই যে ভেসিকল, যেটা গলজি বডির যে ভেসিকল, সেটা কি ধীরে 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 এই উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে একদম কোথায় চলে আসে, একদম হচ্ছে তোমার সেল মেমব্রেন বরাবর চলে আসে। যখনই সেল মেমব্রেনের সাথে এইটা মিশে যায়, তখন কি হয়, তখন হচ্ছে সেল মেমব্রেন এই অংশটা ফাঁকা হয়ে যায়, সেল মেমব্রেনের এই অংশটা ফাঁকা হয়ে যায়, ওই গলজি বডির ভেসিকেলেরও একটা অংশ ফাঁকা হয়ে যায়। পরে কি হয়, পরে হচ্ছে এই এর ভেতরে যে প্রোটিন বা পলিপেপটাইড যেগুলো আছে, সেগুলো হচ্ছে বাইরে নিক্ষিপ্ত হয়, এইভাবে বাইরে নিক্ষিপ্ত হয়ে যায়। পরবর্তীতে এটা আবার বন্ধ হয়ে যায়, শেষ, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করো যে গলজি বডি যেটা আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে, সেটা কিন্তু তোমার গলজি বডি বরাবর কিন্তু এই প্রোটিনের যে উপাদানগুলো বা প্রোটিন যে প্যাকেজিংগুলো, সেই প্যাকেজিংগুলো কিন্তু গলজি বডি উপাদান বরাবর পাঠাচ্ছে। এই জন্য এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় প্রোটিনের অন্তঃপরিবাহক। কারণ কি অন্তঃপরিবাহক কেন বললাম, অন্ত মানে কি, একটা কোষ অঙ্গাণুর মানে কোষের ভেতরেই সে পরিবহন করবে, কোষের ভেতরেই কিন্তু সে পরিবহন করবে। খেয়াল করো, সে কিন্তু কোষের একটা অংশ থেকে আরেকটা অংশে সে কিন্তু প্রোটিনগুলোকে পরিবহন করছে। এই জন্য তোমার কি বলা হয়, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় কি তোমার প্রোটিনের অন্তঃপরিবাহক, ঠিক আছে। আরেকটা জিনিস খেয়াল করো, আমরা বলছিলাম যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে তোমার গ্লাইঅক্সিসোম দানাও থাকতে পারে, ঠিক আছে। তখন কি হয়, গ্লাইঅক্সিসোম, আমরা জানি কি গ্লাইঅক্সিসোম কি উৎপন্ন করে, লিপিড উৎপন্ন করে। তোমাদের এখানে বইয়ে দেওয়া আছে মতান্তরে বিভিন্ন ধরনের হরমোন, ভিটামিন এগুলো উৎপন্ন করে, তবে প্রধানত সে কি উৎপন্ন করে, গ্লাইঅক্সিসোম লিপিড উৎপন্ন করে। তাহলে এইখানে কি হবে, তাহলে এখানে সে লিপিড উৎপন্ন করবে, এর ভিতরে সে কি উৎপন্ন করবে, যেহেতু গ্লাইঅক্সিসোমও তোমার মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকতে পারে, আমরা জানি, ঠিক আছে। তাহলে সে কি উৎপন্ন করবে, লিপিড উৎপন্ন করবে, ঠিক আছে। তাহলে সে যদি লিপিড উৎপন্ন করে, সে তো লিপিডেরও অন্তঃপরিবাহক হবে, কারণ কি লিপিডগুলো তো সে আস্তে আস্তে বহন করে কোষের বাইরে নিয়ে যাবে, তাই না। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু অলরেডি অনেকগুলা পয়েন্ট পড়ে ফেলছি। একটা হচ্ছে তোমার রাইবোসোম ধারণ করে, ঠিক আছে। তারপরে কি বিভিন্ন ধরনের প্রোটিন ধারণ করে বা পলিপেপটাইড চেইন ধারণ করে, প্রোটিন ধারণ করে। তারপরে কি লিপিড ও প্রোটিনের অন্তঃপরিবাহক হিসাবে কাজ করে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু অনেকগুলা তোমার হচ্ছে পড়ে ফেললাম। তারপরে আরও আছে, দেখো যে
এইখানে আরেকটা জিনিস যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে আছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে বিভিন্ন ধরনের এনজাইমও থাকে। তোমরা জানো যে যেহেতু সে প্রোটিন উৎপন্ন মানে প্রোটিনগুলোকে ধারণ করতেছে, আর সেই প্রোটিনগুলাই কি এনজাইম হিসেবে কাজ করে। তো এইখানে কি হয়, এইখানে অনেক বিজ্ঞানী বলছেন যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে কি উৎপন্ন হয়, সেলুলোজ উৎপন্ন হয়। আর আমরা জানি কি, অনেক বিজ্ঞানী বলছেন বাট তারাও কিন্তু শিওর না, ঠিক আছে। আর আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এই যে সেলুলোজ যেটা আছে, সেলুলোজ অর্থাৎ কোষ প্রাচীর গঠনের জন্য সেলুলোজ উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে আমরা এই যে তোমার যে তিনটা যে অঙ্গাণু আছে, একটা রাইবোজোম, একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা কি, আর একটা হচ্ছে তোমার গলজি বডি, এই তিনটা অঙ্গাণুর মধ্যে যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক থেকেই আমরা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এতগুলো কাজ কিন্তু করে ফেললাম, ঠিক আছে। তো বাট এই যে সেলুলোজ সম্পর্ক অর্থাৎ কোষ প্রাচীর গঠনের জন্য যে সেলুলোজ উৎপন্ন করে, এটা নিয়ে কিন্তু বিজ্ঞানীরা এখনো শিওর না, ঠিক আছে। সো এটা একটু মনে রাখতে হবে। এখন আমরা গলজি বডির সাথে একটু মিলায় দেখি। দেখো খেয়াল করো, গলজি বডিতে আগে থেকে বিভিন্ন ধরনের এনজাইম তারা ধারণ করে রাখে, বিভিন্ন ধরনের এনজাইম। তো কি হয়, এই যে প্রোটিনগুলো যা আছে, এই প্রোটিনগুলো যে মানে তোমার গলজি বডি থেকে উৎপন্ন হয়, প্রোটিন বা পলিপেপটাইড চেইন যেগুলোই বলো, গলজি বডি থেকে উৎপন্ন হয়ে কোথায়, সরি গলজি বডি না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয়ে কোথায় যায়, গলজি বডিতে প্রবেশ করে। এখন গলজি বডিতে যেহেতু প্রোটিন আছে, তো তারা কি হয়, বিভিন্ন ধরনের প্রোটিন দ্বারা মানে বিভিন্ন ধরনের এনজাইম বা প্রোটিন যেগুলো আছে গলজি বডির অভ্যন্তরে, সেই এনজাইমগুলো দ্বারা কি এই আগত প্রোটিনগুলোর কি হয়, রূপান্তর ঘটে বা মডিফিকেশন ঘটে, রূপান্তর ঘটে বা কি মডিফিকেশন ঘটে। তো এই জন্য রূপান্তর ঘটে বা মডিফিকেশন ঘটে, কি উৎপন্ন করে, জটিল প্রোটিন উৎপন্ন করে। তো এই জন্য গলজি বডির একটা কাজ হচ্ছে জটিল প্রোটিন উৎপন্ন করা, ঠিক আছে। 2 নাম্বার একটা কাজ হচ্ছে গলজি বডি থেকে আমরা জানি কি, গলজি বডি থেকে আমরা ভেসিকল পাইছিলাম, ঠিক আছে। সেই ভেসিকলগুলো আস্তে আস্তে বাইরে চলে আসে, ঠিক আছে, সেগুলো আমরা পড়ে আসছি। তো গলজি বডি থেকে উৎপন্ন কিছু ভেসিকল আবার কোষের ভেতরেই থাকতে পারে, ঠিক আছে। তো গলজি বডি থেকে উৎপন্ন আসা ভেসিকল আবার কোষের ভেতরেও থাকতে পারে, এগুলোকে আমরা অনেক সময় বলি লাইসোসোম। এই জন্য বলা হয় লাইসোসোম, লাইসোসোম উৎপন্ন করাও গলজি বডির কাজ। আমরা 3 নাম্বার পয়েন্টে যাব। এখন একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এই যে লাইসোসোম উৎপন্ন করা যে গলজি বডির কাজ, গলজি লাইসোসোম উৎপন্ন করা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও কাজ। কিভাবে, খেয়াল করো। এখন এই যে তোমার হচ্ছে লাইসোসোমের ভেতরে যে প্রোটিনগুলো আছে, এই প্রোটিনগুলো উৎপন্ন করছে কোথায়, এই প্রোটিনগুলো কিন্তু উৎপন্ন হয়েছে মেইনলি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তাহলে এই যেহেতু লাইসোসোম কি, লাইসোসোম হচ্ছে এর বাইরের আবরণ প্লাস ভেতরের প্রোটিন বা ভেতরের এনজাইম। অ্যাকচুয়ালি তোমার লাইসোসোমের ভিতরে বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম থাকে, ঠিক আছে। এখন হাইড্রোলাইটিক এনজাইমগুলো আসে কোথা থেকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। আর এই যে এর যে প্রাচীর যেটা আসছে, এই প্রাচীরটা আসে কোথা থেকে, গলজি বডি থেকে। তো সেই হিসাবে লাইসোসোম উৎপন্ন করা বোথ গলজি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। সো আমরা এটা দুইটা জায়গায় দিতে পারি, ঠিক আছে। ওকে, তারপরে কি, তারপর হচ্ছে আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যে এই যে প্রোটিনগুলো যা আছে, ধরো যে প্রোটিনগুলো এখান থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কোথায় আসতেছে, গলজি বডির ভিতরে প্রোটিনগুলো কিন্তু আসতেছে। এখন এইখানে হয় কি, এইখানে আমরা পড়লাম কি একটু আগে যে গলজি বডি বিভিন্ন ধরনের এনজাইম ধারণ করে, বিভিন্ন ধরনের এনজাইম। তোমরা গলজি বডি নিয়ে যখন আমি বিস্তারিত আলোচনা করবো তখন অনেকগুলো এনজাইমের নাম আমি বলবো, বাট এখন আর বলতেছি না। বিভিন্ন ধরনের এনজাইম থাকে, সেই এনজাইমগুলো এই প্রোটিনগুলোকে কি করে, মডিফাই করে, প্রোটিনগুলোকে মডিফাই করে বিভিন্ন ধরনের সেলুলোজ উৎপন্ন করে, হেমি সেলুলোজ উৎপন্ন করে, অথবা বিভিন্ন ধরনের জটিল প্রোটিন উৎপন্ন করে, অথবা বিভিন্ন ধরনের জটিল প্রোটিন উৎপন্ন করে। তো এই হিসাবে গলজি বডির আর একটা কাজ হচ্ছে কি, সেলুলোজ, হেমি সেলুলোজ, ঠিক আছে, সেলুলোজ, হেমি সেলুলোজ এগুলো উৎপন্ন করে। আর আমরা জানি কি, সেলুলোজ পরবর্তীতে সেলুলোজগুলো যখন কোষ প্রাচীর গঠনের কাজে অংশগ্রহণ করে, তখন আমরা জানি কি সেলুলোজগুলা অনেকগুলো সেলুলোজ একত্রিত হয়ে মাইক্রোফাইব্রিল, প্রথমে মাইসেলি, তারপর মাইক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল এগুলা কিন্তু গঠন করে, ঠিক আছে। তো এই সেলুলোজগুলো থেকে কি উৎপন্ন হয়, মাইক্রোফাইব্রিল উৎপন্ন হয়, ঠিক আছে। তোমরা যদি যারা কোষ প্রাচীর পড়ছো তারা কিন্তু এই জিনিসটা পারবা, বা এই জিনিসটা তাদের জানা আছে। তারপরে এখানে কি হয়,
এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে উৎপন্ন জিনিসপত্র, ঠিক আছে, সেই জিনিসপত্রগুলোকে ঝিল্লিবদ্ধ করাও কিন্তু, কারণ এই দেখো ঝিল্লি উৎপন্ন মানে ঝিল্লিবদ্ধ করছে, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলোকে সে কী করছে, প্যাকেট করে রাখছে। এক কথায় কি, গলজি বডি মানে কি, প্যাকেজিংয়ের কারখানা আর কি। গলজি বডি মানে কি, প্যাকেজিংয়ের কারখানা। তো এন্ডোপ্লাজমিক অর্থাৎ আর মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন দ্রববাদী ঝিল্লিবদ্ধ করাও কি এই গলজি বডির কাজ, ঠিক আছে। তারপরে কি, তারপরে হচ্ছে তোমার আরেকটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ আছে, কোষের ভেতর থেকে পানিকে সে বের করে দেয়। কোষস্থ পানি বের করে দেওয়া কিভাবে, তোমরা জানো যে ধরে যাও কোষে অনেক পানি হয়ে গেল, তখন কি পানিগুলা কি গলজি বডির ভেতরে যে ব্যাগগুলোর ভেতরে প্রবেশ করবে, আর ব্যাগগুলোর ভেতরে যখন একবার প্রবেশ করবে তখন কি এই ব্যাগগুলো থেকে আবার ছোট 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 এরকম কি উৎপন্ন হবে, এরকম ছোট 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 ব্যাগ উৎপন্ন হবে, যেগুলোকে আমরা বলছি ভেসিকল। তো সেই ব্যাগগুলো কী হবে, পানিপূর্ণ হবে। পরবর্তীতে সেই ব্যাগগুলা কী করবে, সেই ব্যাগগুলা এই কোষঝিল্লির সাথে মিলে যাবে এবং প্রোটিন নিক্ষেপণ যেভাবে করা হয়েছিল, কোষের ভেতর থেকে বাইরের দিকে যে প্রোটিন নিক্ষেপণ করা হয়েছিল, ঠিক সেইভাবে কি সে পানিগুলাকে কোষের বাইরের দিকে নিক্ষেপ করে দিবে, ঠিক আছে। তাহলে কি কোষস্থ পানি বের করে দেওয়া, কোষস্থ পানি বের করাও গলজি বডির কাজ, ঠিক আছে। কোষস্থ পানি বের করাও কি গলজি বডির কাজ, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও 4-5টা কাজ করে ফেললাম, আমরা গলজি বডিরও 4-5টা কাজ করে ফেললাম। কোথাও কিন্তু কোনো মুখস্থর কোনো বিষয় এখানে নাই, পুরাটাই কিন্তু বোঝার বিষয়। তোমরা যদি বুঝতে পারো, তোমরা এই জিনিস আর কোনো দিনও ভুলবা না। তোমরা যদি জিনিসটা বুঝতে পারো, তোমরা এই জিনিস আর কোনো দিনও ভুলবা না, আশা করি আমি। আর তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।